আমার নাম নাজনী। বয়স ৪৫। ঢাকার মোহাম্মদপুরে পুরনো এক তিনতলা বাড়িতে আমি থাকি আমার ছেলেকে নিয়ে, আরাফ। ছেলের বয়স ২১। বিশ্ববিদ্যালয় পড়ে। আমাদের সংসার বলতে আমরা দুজন, আমি আর সে। বাড়িতে একজন কাজের মানুষ আছে, নাম হাসনা। আরেকটা ফাঁকা চেয়ার আছে ডাইনিং টেবিলে, সে জায়গাটা কখনো কেউ ছুঁয়েও না। হ্যালো আমার দুষ্টু বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জীবনেও যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটা আমাকে দিতে পারো, আমি গল্প আকারে প্রকাশ করার চেষ্টা করব। গল্প পাঠানোর জন্য আমার চ্যানেলের বায়োতে লিংক দেয়া আছে। সেখানে ক্লিক করে সরাসরি গল্প পাঠিয়ে দিতে পারবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যেও। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। সে চেয়ারে বসতেন রায়হান, আমার স্বামী। আজ ৬ বছর ধরে তিনি নেই। কোথায় গেছেন, কেমন আছেন তা জানি না। খবর নেই, যোগাযোগ নেই, কোনো বিদায়ও ছিল না। তার চলে যাওয়া নিয়ে এই বাড়িতে কথা বলা হয় না। আমরা কেউ কাউকে কিছু জিজ্ঞেস করি না। কিন্তু নীরবতা যতই চাপা রাখা হোক, তার শব্দ থাকে। আমি আগে খুব কথা বলতাম। এখন আমি বেশি চুপ করে থাকি। মানুষ ভাবে বয়স বাড়লে শান্তি বাড়ে। কিন্তু আমার তো মনে হয় বয়স বাড়া মানেই নিজের ভিতরের পুরনো দিনগুলোকে আবার খোঁজা, ব্লেড দিয়ে ঘা খোঁচানোর মতো। রাতে যখন বাড়ি নিস্তব্ধ হয়ে যায়, আরাফ পড়ার টেবিলে বসে থাকে। আমি মাঝে মাঝে সময় ওর দিকে তাকাই। ওর মুখশ্রী, ওর নীরবতা, সবকিছু কোথায় যেন রায়হানের মতো। কখনো কখনো মনে হয় যেন ছেলের চোখের ভেতর দিয়ে আমি রায়হানকে দেখছি। কিন্তু ওকে বলে ফেলি না। আমি ভয় পাই ও ঠিক কী ভাবে আমার সম্পর্কে। কারণ ছেলেটা আমার কাছে বসে কথা বলে ঠিকই, কিন্তু একটা অদ্ভুত দূরত্ব আছে। একটা অব্যক্ত অভিমান যা আমি পড়তে পারি কিন্তু বুঝতে পারি না। আরাফ খুব শান্ত, ভদ্র, ধীর। ক্লাসে বন্ধু আছে কিন্তু খুব কাছের কেউ নেই। ওর সাথে আমার কথোপকথনগুলো ছোট ছোট। খেয়েছ? হ্যাঁ। আজ কেমন ক্লাস হলো? ভালো। আশ্চর্য, জীবনের সবচেয়ে কাছের মানুষকেও কখনো সবচেয়ে দূরের মনে হয়। ও কখনো জোরে হাসে না। কেউ ডেকে উঠলেই চমকে তাকায়। যেন সবসময় নিজের ভেতরে কিছু লুকিয়ে রাখে। কিছু একটা ওর মনে আছে যা আমি বুঝতে পারি না। কখনো কখনো মনে হয় ছেলেটা আমাকে পর্যবেক্ষণ করে, ঠিক যেমন আমি ওকে করি। যেন আমরা দুজনেই কাউকে খুঁজছি যে এখানে নেই, অথচ যে আমাদের দুইজনের মাঝখানেই দাঁড়িয়ে আছে, অদৃশ্য হয়ে। সেদিন সন্ধ্যায় আমি ওর ঘরের দরজায় দাঁড়ানো ছিলাম। ও পড়ছিল। আমি নীরবে তাকিয়েছিলাম। ও হঠাৎ ঘাড় ঘুরিয়ে তাকাল। মা, তুমি কি কিছু বলবে? না, কিছু না। ভাবছিলাম তোমার ছোটবেলার ছবি কোথায় রেখেছি। ও কিছু বলল না। শুধু তাকিয়ে রইল, চোখে এমন দৃষ্টি যেন কিছু বলার আছে কিন্তু বলতে ভয় পাচ্ছে। ও বলল, মা, তুমি কি মাঝে মাঝে কাঁদো? প্রশ্নটা আমাকে ভড়কে দিল। আমি উত্তর দিলাম না। শুধু ঘর ছেড়ে বের হয়ে এলাম। দরজার বাইরে এসে বুঝলাম আমরা দুজনেই কথা বলতে ভয় পাই। কারণ সত্য বললে হয়তো কেউ কাঁদবে। ডাইনিং টেবিলে আজও রায়হানের জন্য রাখা সেই তৃতীয় চেয়ারটা আছে। হাসানা অনেকবার বলেছে, আপা, চেয়ারটারে উঠাই ফেলি না? দেখলে খারাপ লাগে। আমি সবসময় বলি থাক। কিন্তু কেন রাখি? কার তাকে দরকার? কেউ বসবে না তো সেখানে। আসলে হয়তো আমি চেয়ারটি রেখে দিই কারণ যদি কোনোদিন ফিরে আসে, এই আশায় নয়। বরং সে ফিরলে আমি যেন তাকে বলতে পারি, তোমার জায়গা আমি মুছে ফেলিনি, কিন্তু তুমিই ভরে নিতে আসনি। সেদিন রাতের খাওয়ার সময় লক্ষ্য করলাম আরাফ চেয়ারটার দিকে তাকিয়ে আছে। ও কি রায়হানের অভাব অনুভব করে? নাকি ও ভাবছে আমি এখনো রায়হানকে ফিরে আসার অপেক্ষা করছি? আমি জিজ্ঞেস করলাম না। ও না। রাত তখন প্রায় 2টা। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। বাতাস ঠান্ডা। রঙিন আলো দূরের রাস্তা থেকে আসছে। হঠাৎ দেখলাম আরাফ ছাদের দিকে যাচ্ছে। আমি চুপচাপ তার পিছু নিলাম। ও ছাদের মোড়ে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়েছিল। হাওয়ায় ওর চুল উড়ছিল। আলোয় ওর চোখ চিকচিক করছিল। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। কিছু বললাম না। ও বলল খুব নিচু গলায়, মা,
তুমি কি কখনো মনে করো মানুষ কারো খুব কাছের হতে হতে দূর হয়ে যায়? হয়, আমি বললাম। আরফান স্যার বলেছে নীরব ভালোবাসা সবচেয়ে কষ্টের। ও বলল। আমি ধীরে বললাম, হ্যাঁ, নীরব ভালোবাসা শব্দ দিয়ে ভাঙা যায় না। ও দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর বলল, তুমি আর বাবা কেন আমার সম্পর্কে কিছু লুকাও? আমি থমকে গেলাম। মাথা ঘুরে উঠল। তুমি কি জানতে চাও? আমি বললাম। ও শুধু বলল, বাবা চলে যাওয়ার কারণটা আমি জানি মা, কিন্তু তোমার কারণটা আমি বুঝি না। সেই মুহূর্তে মনে হলো ছেলের চোখে আমি অপরাধী। কি অপরাধ জানি না, কখনো জানতে চাওয়ার সাহস পাইনি। আমি বলতে পারলাম না আমি কিছু ভুল করিনি। কারণ হয়তো করেছি, হয়তো কোথাও আমি বলার মতো ভালোবাসা দেখাতে পারিনি। আমরা দুজনেই ছাদ থেকে নিচে নেমে এলাম। কিন্তু তখন আমি বুঝলাম ও আমাকে সন্দেহ করে। সন্দেহ করে আমার ভালোবাসাকে, সন্দেহ করে আমার সত্যগুলোকে। এরপরের দিনগুলোতে সবকিছু আগের মতোই স্বাভাবিক ছিল। খাওয়া, পড়া, কাজ, ঘর, সব। কিন্তু আমাদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল হয়ে গেছে। ও আমার দিকে তাকায়, কিন্তু সেই দৃষ্টিতে আছে প্রশ্ন। আমি ওর দিকে তাকাই, সেখানে আছে অপরাধবোধ। কখনো কখনো মনে হয় ও আমার প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা, প্রতিটি দৃষ্টি পরীক্ষা করে। আমি প্রশ্ন করি না, কারণ আমি ভয় পাই আমি উত্তরটা জানি। ও ভাবছে আমি কি রায়হানকে দূরে সরিয়ে দিয়েছিলাম? ও ভাবে আমি কি স্বার্থপর ছিলাম? ও ভাবে আমি কি ওর বাবার চলে যাওয়ার কারণ? ও হয়তো মনে করে আমি কারো প্রতি অতিরিক্ত আবেগী ছিলাম, কাউকে এতটা ভালোবেসেছিলাম যে বাড়ি ভেঙে গেছে। কিন্তু সত্যটা কি? আমি নিজেই জানি না সত্যটা কোনটা, অনুভূতি নাকি ব্যাখ্যা। বিকেলের আলো ঘরে ঢুকছে। আমি রান্নাঘরে পেঁয়াজ কাটছি। হঠাৎ পেছন থেকে আরাফ বল, মা, আমার একটা প্রশ্ন আছে। আমি থামলাম। তুমি কি কাউকে এখনো মনে করো? আমি জানি ও কাকে বলতে চাইছে। রায়হান? নাকি হয়তো অন্য কেউ? আমি ধীরে বললাম, মানুষকে পুরোপুরি ভুলে যাওয়া যায় না, বিশেষ করে যাকে একসময় খুব আপন মনে হয়েছিল। ও দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, তাহলে কি সেই কারণেই বাবা চলে গিয়েছিল? আমি ছুরি হাতে থেমে গেলাম। শব্দগুলো আমার শরীরের মধ্যে কেঁপে উঠল। আমি উত্তর দিলাম না। আরাফ আমার দিকে তাকাল এমন চোখ নিয়ে, যেন সে সত্যটা জেনে গেছে কিন্তু আমার মুখ থেকে শুনতে চায়। সেই দৃষ্টিতে ছিল আকর্ষণ নয়, ঘৃণা নয়, ছিল অভিমান। ধীর, তীব্র, নিঃশব্দ অভিমান। ও চলে গেল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে রইলাম। পেছনের জানালাটা হালকা শব্দে বন্ধ হয়ে গেল, আর আমার ভেতরেও কিছু বন্ধ হয়ে গেল। কখনো কখনো সত্য লুকানো হয় কাউকে ভাঙা থেকে বাঁচাতে। কিন্তু সত্য লুকিয়ে রাখলেই কি ভাঙা বন্ধ হয়? রাতটা অদ্ভুত কেটে গেল। ঘুম চোখে আসেনি। চোখ বুঝলেই মনে হচ্ছিল আরাফের চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে, অভিমানের ভার নিয়ে। সকালের আলো সেই অস্বস্তি ভাঙতে পারল না। আমি জানি আজ কিছু একটা বলতে হবে, কিন্তু কোনো ভাষায়, কোন শব্দে? বছর ছয়েকের গোপন নীরবতা কি ভাষায় বাঁধা যায়? সকালের নাশতা টেবিলে সাজানো। ডিম ভাজি, পরোটা, দুধ, সব আগের মতো। শুধুমাত্র মানুষগুলোর ভেতর আর আগের মতো নেই। আরাফ শান্তভাবে খাচ্ছিল। আমি পাশে বসেছিলাম। কথা নেই। ও হঠাৎ বলল, মা, তুমি চাইলে আমি রায়হান আব্বুর কাছে যেতে পারি। তার ঠিকানা আমার কাছে আছে। আমি চমকে উঠলাম। ওর কাছে ঠিকানা? তুমি কিভাবে? আমি কথা শেষ করতে পারলাম না। ও শান্ত কণ্ঠে বল, যেদিন বাবা চলে গেল সেদিন তুমি ভেবেছিলে আমি ঘুমাচ্ছিলাম। আমি ঘুমাইনি মা। আমার হাত কাঁপতে লাগল। বাবা যাওয়ার আগে তোমাকে বলেছিল তুমি চাইলে আমি থাকতে পারি। কিন্তু তুমি আমার চোখে যে অন্য কারো প্রতিশ্রুতি দেখি তা আমি সহ্য করতে পারি না। তখন তুমি চুপ ছিলে। আমার চারপাশ যেন হঠাৎ শূন্য হয়ে গেল। টেবিল, চেয়ার, বায়ু, আলো, সবকিছু স্তব্ধ। আমি চেষ্টা করলাম শ্বাস নিতে। ও বল আরো শান্তভাবে, আমি তখন ছোট ছিলাম, কিন্তু এখন বুঝি। তুমি কাউকে ভালোবেসেছিলে বাবার আগে, আর সেই মানুষটাই বাবার মধ্যে দূরত্ব তৈরি করেছিল। ওর কথায় কোনো অভিযোগের শব্দ ছিল না।
কিন্তু ছিল বেদনার গন্ধ। আমি আর সহ্য করতে পারলাম না। আমি ধীরে বললাম, হ্যাঁ, আমি কাউকে ভালোবেসেছিলাম। বাবার আগে। একদম তরুণ বয়সে। আমি থামলাম। গলা ভারী হয়ে যাচ্ছে। তার নাম ছিল অনিক। আমরা একসাথে বড় হয়েছি। ও আমাকে ভালোবাসত। আমি ওকে ভালোবাসতাম। ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা, সময়, ভাগ্য সব মিলিয়ে ও আর ফিরে আসেনি। আমি চোখ নামিয়ে ফেললাম। রায়হান জানত আমি অনিককে ভুলিনি। চেষ্টা করেছি ভুলতে। কিন্তু হৃদয় কাউকে ভুলতে চায় আর ভুলে কি? আমি ধীরে বললাম, রায়হান কখনো আমার থেকে দূরে ছিল না, কিন্তু আমি কখনো পুরোপুরি ওকে কাছে নিতে পারিনি। এই দোষ আমার। আরাফ চুপচাপ শুনছিল। আমি বললাম, কিন্তু আমি রায়হানকে ছেড়ে দিইনি। ও নিজেই চলে গেছে। কারণ ও অনুভব করেছিল, আমি ওকে ভালোবাসি, কিন্তু যেভাবে সে চেয়েছিল সেভাবে নয়। আমার গলা ভেঙে গেল। সেই অপরাধবোধ নিয়েই আমি তোমাকে বড় করেছি। তোমার চোখে রায়হানকে বারবার দেখি, অনিককে নয়। আমি গভীর শ্বাস নিলাম। আমি কারো জায়গা কারো সঙ্গে মিলাইনি আরাফ। শুধু আমি খুব কম প্রকাশ করতে শিখেছিলাম। আমি ভালোবাসতাম, কিন্তু বলতাম না। এটাই আমাদের ভাঙনের কারণ। আরাফ ধীরে আমার দিকে তাকাল। ওর চোখে আর রাগ নেই, অভিমানও নেই, কিন্তু আছে বোঝার চেষ্টা। তাহলে তুমি কি আমাকে ভেবেছ? ও জিজ্ঞেস করল। আমি বিস্মিত হলাম। মানে? ওর কণ্ঠ একটু কেঁপে গেল। তুমি কি ভেবেছ? আমি তোমার কাছে রায়হানের মতো হয়ে যাচ্ছি? তুমিও কি আমাকে পুরোপুরি কাছে টানতে ভয় পাচ্ছ? আমি নিঃশব্দ। কারণ এটাই সত্য। আমি ভয় পাই। যাকে খুব কাছে টানা হয় সেই চলে যায়। রায়হান গেছে। অনিক গেছে। আমি বললাম, হ্যাঁ, আমি ভয় পাই। তোমাকে একটু বেশি ভালোবাসলে তুমিও দূরে সরে যাবে। আরাফ ধীরে উঠে দাঁড়িয়ে আমার পাশে এসে দাঁড়াল। মা, আমি কোথাও যাচ্ছি না। ও খুব ধীরে বলল। আমার বুক ভেঙে কান্না উঠে এলো। কিন্তু আমি কাঁদলাম না। আমি শুধু চেয়ারে বসে রইলাম, কণ্ঠে নীরবতার দহন। সেই বিকেলে আমি আমার আলমারির পুরনো ট্রাঙ্ক থেকে একটি খাম বের করলাম। ছাপানো পুরনো চিঠি। রায়হান লিখেছিল যাওয়ার আগের রাতে। না জানি তুমি আমাকে কম ভালোবাসো, আমি জানি। তবুও তুমি চেষ্টা করেছ, এটাও জানি। তোমার ভালোবাসা উচ্চস্বরে আসে না, শুধু নীরবতায় আসে। আমি সেই নীরবতা শুনতে পারিনি। তার জন্য আমি দুঃখিত। আমি যাচ্ছি তোমাকে শাস্তি দিতে নয়, তোমাকে বাঁচতে শেখাতে। ভুলে যেও না, ভালোবাসা প্রকাশের জন্য শব্দ লাগে। না হলে মানুষ বুঝতে পারে না। চিঠিটি পড়তে পড়তে আরাফের চোখ ভিজে উঠল। আমারও। ও বল, বাবা তোমাকে ছেড়ে যায়নি, তোমাকে বাঁচতে দিয়েছে। আমি মাথা নিচু করলাম, নীরব সম্মান নিয়ে। সেদিন রাতের ছাদে আমরা আবার দাঁড়ালাম। কিন্তু এবার নীরবতা তীক্ষ্ণ ছিল না, মোলায়েম ছিল। আরাফ বল, মা, আমি তোমাকে বুঝি। তুমি যা লুকিয়ে রেখেছিলে সেটা ভুল ছিল না। শুধু তুমি বলনি। এটা আমাদের দূর করে দিয়েছিল। আমি আস্তে বললাম, কথা বলতে শিখতে সময় লাগে আরাফ। ও মাথা ঝুঁকিয়ে বলল, আমি আছি। তুমি যত সময় লাগাও। আমি ছেলের মাথায় হাত রাখলাম। এই স্পর্শটুকু বছরের পর বছর আমি লুকিয়ে রেখেছিলাম। আজ আর লুকালাম না। মানুষ ভাবে ভালোবাসা মানে শব্দে প্রকাশ। কিন্তু আসলে ভালোবাসা মানে থাকা। চলে না যাওয়া। দূরে না থাকা। নীরবতাকে ভয়ের বদলে আশ্রয় করা। আমি অনিককে ভালোবেসেছিলাম, সেটা ছিল অতীত। রায়হান আমাকে ভালোবেসেছিল, সেটা ছিল সত্য। আর আমার বর্তমান, আমার ছেলে। একটি সম্পর্ক যেমন অপূর্ণ থেকেও পূর্ণ হয়, তেমনি একটি নীরব ভালোবাসাও শব্দ ছাড়াই বেঁচে থাকে। শিক্ষণীয় বার্তা, ভালোবাসা কখনো কখনো প্রকাশের শব্দ খুঁজে পায় না। কিন্তু মানুষকে আঁকড়ে রাখার নীরব হাতের চাপ, সেইটাই সবচেয়ে গভীর। সেইটিই সত্য। আর সম্পর্ক? সেটা টিকে থাকে দূরত্ব কমিয়ে নয়, বরং মনের দরজা খুলে বলাতে, আমি তোমার পাশে আছি। যাই হোক, আমি থাকব।